ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মি। এটা আমার দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমি কেমিস্ট্রি পড়িয়েছিলাম। কেমিস্ট্রির HCl কম্পাউন্ডটা নিয়ে আমি একটু ডিসকাস করেছিলাম, যদিও ওটা এখনও পুরোটা শেষ হয়নি। আমি বলেছিলাম পরের ভিডিওতে আমি ওটা শেষ করব, কিন্তু আজকে আমি সেই ভিডিওটা কিন্তু আপলোড করছি। আজকে আমি বাংলার একটা গল্প নিয়ে আলোচনা করব। বাংলার সংকলিতা বই থেকে, ক্লাস 10-এর সংকলিতা বইয়ের থেকে একটা গল্প, অসহযোগী, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজকে এই গল্পটা নিয়েই আমি কিন্তু আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখো এখানে লেখক পরিচিতিটা একটু। 1908 সালের 19 মে ঝাড়খণ্ডের দুমকো শহরে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার। এই জায়গাটা একটুখানি তোমরা পড়বে যে তার প্রকৃত নামটা কি ছিল, প্রবোধ কুমার ছিল। তিনি অবশ্য ডাকনামেই পরিচিত ছিলেন বেশি। ডাকনাম ছিল মানিক, সেই নামেই তিনি বেশিরভাগভাবে পরিচিত, কিন্তু তার প্রকৃত নামটা জেনে রাখাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। পিতার বদলির চাকরির সূত্রে তার শৈশব কৈশোরের দিনগুলি বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন শহরে কেটেছে। 1928 সালে বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন থেকে ISC পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তার বিষয় ছিল গণিত, সে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। কলেজ ক্যান্টিনে একদিন আড্ডা দিতে দিতে বন্ধুর সঙ্গে বাজি ধরে তার লেখা গল্প অতসী মামি বিচিত্রা পত্রিকায় ছাপানোর জন্য পাঠিয়েছিলেন। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার প্রথম লেখা বইয়ের নাম কি? অতসী মামি। প্রথম লেখা গল্পের নাম কি? অতসী মামি। পাঠানোর 4 মাস পর গল্পটি প্রকাশিত হয়। গল্পটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো, উল্লেখযোগ্য রচনাগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট: প্রতিবিম্ব, অমৃতস্য পুত্রাং, হলুদ নদী সবুজ বন, পুতুল নাচের ইতিকথা, চতুষ্কোণ প্রভৃতি। এগুলো কিন্তু তোমরা একটু পড়বে। 1956 সালে দীর্ঘ রোগ ভোগের পর 3 ডিসেম্বর তার মৃত্যু হয়। এবারে আমরা শুরু করছি অসহযোগী গল্পটি। এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা। তার মূল গ্রন্থের নাম হলো লাজুকলতা। দেখো আমি পাশে লিখে দিয়েছি, লাজুকলতা হচ্ছে মূল গ্রন্থের নাম। মূল গ্রন্থের নাম কিন্তু পরীক্ষায় আসবে, সেজন্য তোমরা পড়ে যাবে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী গল্প আমি শুরু করছি। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত বড় এক আড়তদার। রমেনের বাবা কে ছিলেন? হর্ষনাথ। তিনি হচ্ছে ধনেশগঞ্জে থাকতেন এবং সেই ধনেশগঞ্জের এক মস্ত আড়তদার। আড়তদারকে চাল ডাল বিক্রি ব্যবসা এগুলো যারা করে তাদেরই আড়তদার বলে। মস্ত বড় এক আড়তদার ছিলেন। বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল। কিছু বছর আগে রমেনকে, মানে হর্ষনাথ তার ছেলেকে, তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কেন? ছেলেটাকে একটু শান্তশিষ্ট, ভদ্র বানাবার আশায়। ছেলেটা তাহলে নিশ্চয়ই খুব অভদ্র ছিল, শান্তশিষ্ট একদম ছিল না। সেজন্যই এখানে বলেছে যে একটু শান্তশিষ্ট এবং ভদ্র বানাবার আশা নিয়ে হর্ষনাথ রমেনকে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল। এই হচ্ছে এখানে আমি যেটা বললাম, যে রমেন একবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল। কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না। 2-3 বার
কোর্টে পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য। কি বড় অসম্মান! বাবাকে ছেলের জন্য কোর্টে দৌড়তে হচ্ছে, মানে তো ভীষণ বাজে ব্যাপার। তাহলে প্রচণ্ড বাজে কিছু রমেন নিশ্চয়ই করেছিল। শেষে যখন রমেন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল, তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এই ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয়। কি বাজে ব্যাপার! সেই ওখানের ধনেশগঞ্জের ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে রমেন মেরে রক্তারক্তি করে ফেলেছে। কি অবস্থা! তার বাবার তো প্রচণ্ড অসম্মান। হ্যাঁ, তখন সে হর্ষনাথ বুঝতে পারল যে এই ছেলেকে কিন্তু আমি সামলাতে পারবো না, আমার সামর্থ্য নয় বাবা, তো গুন্ডামি। এ ছেলে তার সর্বনাশ করবে। যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে। এই লাইনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তোমরা মার্ক করে রাখো, কারণ এখান থেকে কিন্তু রেফারেন্স কোয়েশ্চেন আসতেই পারে, বা এরম বলতে পারে যে এই লাইনটা তোমরা বোঝাও, এখান থেকে কি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই লাইনটা মেনলি যুদ্ধের বাজার বলেছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজার, বিশ্বযুদ্ধের আগের সময়ের কথাই বলেছে। এই সময় কিন্তু ভীষণভাবে জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছিল, লোকে সেইগুলো কেনার, চাল ডাল কেনার পয়সা ছিল না, প্রচণ্ড রকমভাবে দাম বেড়ে যাচ্ছে, লোকের প্রচণ্ড দুর্ভিক্ষ মধ্যে দিয়ে যাচ্ছিল মানুষজন। হ্যাঁ, সেই জন্য বলেছে যে এখানে যে যেমনভাবে পারছিল টাকা কামাচ্ছিল। কালোবাজারি নিশ্চয়ই তোমরা শুনেছো, কালোবাজারি যেখানে বাজেভাবে টাকা কামানো হয়, এবং এই সময় কিন্তু ন্যায় নীতির কোনো রকম বিচার আচার ছিল না, যে যেমনভাবে পারছিল কিন্তু বাজে দিক দিয়ে টাকা কামাচ্ছিল। এই জন্য বলেছে যে যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে। এখন যদি ম্যাজিস্ট্রেট সাহেব যদি এখন চটে যান, তাহলে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। এবং রমেনের বাবা আড়তদার ছিলেন, তার আড়ত যদি উঠিয়ে দেয় ম্যাজিস্ট্রেট সাহেব, প্রচণ্ড রকম কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে যাবে। দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে। মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল 200 টাকার। সে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ক্ষমা চাইতেই দামি দামি ভেট নিয়ে গেলেন, দামি দামি ভেট দামি দামি জিনিসপত্র নিয়ে গেলেন এবং হাজির হলেন তার একবারে বাড়িতে। ছেলেটি মার খেয়েছে, সেজন্য তার জন্য উপহার নিয়ে গেছিলেন 200 টাকা। কত টাকা তার জন্যই শুধু উপহার নিয়ে গেছেন। তাকে একটু তেল দিতে হবে, হ্যাঁ, যে একটু বলতে হবে যে বাবা আমি প্রচণ্ড ভুল হয়ে গেছে, সেই জন্যই নিশ্চয়ই এত কিছু করেছিলেন। লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে। ছেলের মা প্রচণ্ডভাবে দুশ্চিন্তা হয়তো করছিল যে ছেলের কি হবে, মার খেয়েছে ছেলে, যেন মায়ের কাছে আগে ক্ষমা চাইতে হবে। সেজন্য একদম মিসেস বসুর পায়ের তলায় প্রচণ্ডভাবে লুটিয়ে পড়লেন। প্রার্থনা করল রমেনের নিস্তার, রমেন যাতে নিস্তার পায় তারই কিন্তু হর্ষনাথ প্রার্থনা করলেন। ছেলের সম্বন্ধে কী ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল, তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেনের কথায় রমেন যেন কোথায় পালিয়ে গেছে। হ্যাঁ, তিনি ঠিক করে ফেলেছিলেন যে সূর্যপদর কাছেই তিনি পাঠাবেন, সেই জন্য তিনি অত কিছু আর বললেন না, বললেন যে তিনি ওই রমেন যেন কোথায় একটা পালিয়ে গেছে, ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে, প্রচণ্ড আর কি মারবে। সে কোথায় পালিয়ে গেছে একবার যদি বাড়িতে ফেরে আমি তাকে একদম খুঁটিতে বেঁধে চাপকাবো, এটা তিনি বললেন। সেদিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেলেন, সূর্যপদর বাড়ি তালে কলকাতায়। সেই জন্যই তিনি তার ছেলেকে নিয়ে কিন্তু রওনা হয়ে গেল। এই যে এখানে লেখা আছে দেখো, ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেওয়ার জন্য। রমেনের মা একটু আপত্তি করছিল, উনি স্বদেশী টদেশী করেন শুনেছি, খোকাকে আবার না বিগড়ে দেন। রমেনের মা একটু স্বদেশী টদেশী করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বদেশী টদেশী হবেই। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে রমেনের মা একটু সাদাশি করেন, ছেলেকে যেন না বিগড়ে দেয় আবার। তবে হর্ষনাথ বলেছিল স্বদেশী না ছাই, জেলে যেত না স্বদেশী করলে। বলছে যে স্বদেশী করলে তো এতদিনে জেল খাটতো, ওসব স্বদেশী মদেশী কিছু করে না, ওসব টাকা উপায়ের ফিকির, একটু যদি টাকা ফাঁকা পায় ওই জন্যই এসব করে। ছেলেদের নিয়ে দল ঠল সমিতি টমিতি করে চাঁদা তোলবার জন্য, এই দল ঠল করবে, সমিতি টমিতি করে একটু বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার, হ্যাঁ একটু টাকা পাবে। মাস্টারিতে কি আর পেট চলে? মাস্টারিতে সত্যিই পেট চলে না, শুধু মাস্টারিতে 3 জনের পেট সত্যিই চলে না, সেজন্য তিনি একটু এই সমিতি টমিতি করে একটু টাকা কামাতেন। শহরতলিতে সূর্যপদর বাড়ি, শহরের আশেপাশে একটু সূর্যপদরের বাড়ি। এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি। একটা রাত্রিরই হর্ষনাথ থাকতে পেরেছেন সূর্যপদর তার বিস্তুত ভগ্নিপতির বাড়িতে। তার কত কাজ ধনেশগঞ্জে, স্বাভাবিক তিনি আড়তদার, প্রচণ্ড রকমভাবে কাজ। সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল, ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই, শুধরে দিতে হবে। সূর্যপদ হেসে বলেছিল, দেব, ছেলেকে তোমার মানুষ করে দেব। সূর্যপদ নিশ্চয়ই খুব ভালো ছিলেন, সেই জন্যই বলেছেন যে মানুষ করে দেব। একটা শর্ত করেছিল কিন্তু সূর্যপদ, যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না, আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। তাহলে এরম এখান থেকে যদি কোয়েশ্চেন আসে যে কী শর্ত ছিল সূর্যপদর, এই দুটো পয়েন্ট কিন্তু বলতে হবে, যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে ফিরিয়ে নেওয়া চলবে না এবং সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়ে ফিরে গেল, রাজি হতেই হবে, ওই ছেলেকে তো আর ওইখানে নিয়ে রাখাটা সম্ভব নয়, মানে যা তা হয়ে যেতে পারে, রাজি হয়ে গেল। রমেনের খরচের জন্য 50 টাকা দিতে চাইলে সূর্যপদ মোট 25 টাকা নিয়েছিল, 50 টাকার জায়গায় 25 টাকা নিয়েছিল। বলেছিল, আমি গরিব মাস্টার, তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই, আমি ভীষণ গরিব, মাস্টারি করে দিন চলে, তোমার ছেলের পেট চালানোর মতন ক্ষমতা আমার নেই, তবে 25 টাকার বেশি খরচ তার লাগবে না, তার 50 টাকার খরচ লাগবে না, 25 টাকাতেই ওর খরচ হয়ে যাবে। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠিয়েছিল, পরের মাসে হর্ষনাথ আবার 50 টাকা ভেবেছে বোধহয় নিয়ে নেবে, কিন্তু ঠিক কয়েকদিন পর 25 টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল, না লোকটি সত্যিই ভালো, 50 টাকার জায়গায় 25 টাকা ফেরত এসছে, তার মানে 25 টাকা নিয়েছে, 25 টাকা ফেরত দিয়েছে, একদম না নেওয়াটা অপমান করা হবে, সেজন্য 25 টাকা নিয়ে 25 টাকা ফেরত দিয়েছে। এবং এইটি দেখেই হর্ষনাথ ভাবলো যে না লোকটি সত্যিই ভালো, ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হয়, ছেলেটিকে নিশ্চয়ই সে শুধরে দিতে পারবে, এত ভালো মনের মানুষ, হ্যাঁ লোভ করে না, নিশ্চয়ই শুধরে দিতে পারবে। 1 বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো। 1 বছর পর পুজোর ছুটি, একটু বাড়ি ঠাড়িয়ে আসবে, হ্যাঁ তো বাড়ি এসছে। তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি, যেমন চেহারায়, কথায়, ব্যবহারেও। হ্যাঁ, তার ছেলেকে দেখে হর্ষনাথ প্রচণ্ড খুশি, তার ছেলে যেমন চেহারায় হয়ে গেছে, কথায়, ব্যবহার সব মানে খুব ভালো হয়ে গেছে আর কি, খুব নম্র ভদ্র। ঠিক দেখো এখানেই লেখা, তেমনই সে শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে, প্রচণ্ড শান্তশিষ্ট হয়ে এসেছে। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, ছোট ছোট করে ছাঁটা। তার আগে উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছিল, সেটি ভীষণ ছোট ছোট করে ছাঁটা, কিন্তু আঁচড়ানো। জামা কাপড় সস্তা দামের, জামা কাপড় তেমন দামি নয়, কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সে পরে আছে। মুখখানা হাসি খুশি, সবসময় হাসি মুখে সে আছে। কথা মিষ্টি মিষ্টি কথা বলছে। চালচলনও নম্র, মানে গুন্ডার মতন কিন্তু তাকে আর দেখতে নয়। ঠিক পরের লাইনেই গুন্ডার কথা বলেছে, যে গুন্ডার মতন চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো। এখানে কিন্তু টোটো মানে ওই রাস্তার টোটো নয়, এখানে হচ্ছে টোটো করে, মানে চারদিকে
সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ানো, এখানে টোটো মানে হচ্ছে এটা। খেলা আর মারামারি নিয়েই মেতে থাকতো, এমনই সে চঞ্চল ছিল 1 বছর আগে। আজকের পর অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না। সে শুধু অকাজ করে বেড়াতো, প্রচণ্ড চঞ্চল ছিল, মারামারি খেলা এইসব নিয়েই মেতে থাকতো, সারাদিন টোটো করে ঘুরে বেড়াতো। এগুলো সে 1 বছর আগে কী ছিল। একটা কথা কোনোদিনও সে কারো শুনতো না। সে চাপল্য, শয়তানি আর অবাধ্যতা কোথায় যেন উড়ে গেছে। সেই শয়তানি সব কিছু যেন কোথায় উড়ে গেছে 1 বছর পর। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই যা একটু দোষ। সেই বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা কিন্তু এখনও আছে, কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয়। বলছে যে সে বাইরে হয়তো ঘুরে বেড়াতো, কিন্তু সে যখন বাড়ি ফিরতো তাকে কিন্তু দেখে মনে হতো না যে সে মারপিট করে বাড়ি এসেছে। মানে মারপিট করে বাড়ি এলে কেমন হবে, যে মাথা মুখ সব ফেটে যাবে, জামা কাপড় ছিঁড়ে যাবে, নোংরায় ভর্তি থাকবে, ওসব হতো না। তাই জন্য বলেছে যে দেহে বা কাপড় জামায় দুরন্তপনার কোনো চিহ্ন কিন্তু হর্ষনাথ দেখতে পেত না। ভাবে এতদিন পরে দেশে এসেছে, পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা ঠাড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে, ওতে আর কি এসে যায়। বাইরে বেরোচ্ছে, বোধহয় পুরনো বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে গেছে, অনেকদিন পর দেখা হয়েছে, হ্যাঁ ওতে কিছু এসে যায় না, দিতেই পারে। দিন 7 পরেই, 1 সপ্তাহ পরেই কিন্তু তার মনে খটকা লাগে যে প্রতিদিন এত কি আড্ডা বাবা, এতক্ষণ ধরে বাইরে রয়েছে, এত কি আড্ডা। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি 100 দুর্ভিক্ষের কাঙালি, মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটগাছতলায় পাত পেতে ভাত খাচ্ছে। পরিবেশন করছে রমেন আর তারই বয়সী 25-30টি ছেলে। সে একদিন আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরেছে, দেখেছে 300 হচ্ছে 300 দুর্ভিক্ষের কাঙালি। প্রচণ্ড দুর্ভিক্ষ বললামই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগের সময়টা প্রচণ্ড দাম বেড়ে যাচ্ছিল, হ্যাঁ কোনো মানে টাকা পয়সা ছিল না কেনার মতো মানুষের, সেজন্য তাদেরই দুর্ভিক্ষ, মানে যারা প্রচণ্ড গরিব খেতে পাচ্ছিল না তাদের দুর্ভিক্ষের কাঙালি, মেয়ে পুরুষ ছেলে বুড়ো সবাইকে বাড়ির পাশে একটা ফাঁকা বটগাছতলা, সেখানে পাত পেতে বসে খাওয়াচ্ছে রমেন এবং তারই বয়সী 25-30টি ছেলে পরিবেশন করে। দেখে মুখ হাঁ হয়ে যায় হর্ষনাথের। বাড়ির ভিতর ধপাস করে বসে পড়ে, ছেলেকে সে ডেকে পাঠায়। এসব কি হচ্ছে, প্রচণ্ড রেগে গেছে। রমেন তখন উৎসাহে ফুটছে, অতজনকে খাওয়াচ্ছে, একটু তো উৎসাহ হবেই, আনন্দ হচ্ছে যে আমি এতদিন পর ওদের খাওয়াতে পাচ্ছি, এতদিন ওরা খেতে পাচ্ছিল না, ওদের খাওয়াচ্ছি বাবা। কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো, আনন্দের সহিতই বলেছে। কদিন ধরে খায় না, বেশি খেলেই মরবে। তা কি বোঝে ব্যাপারটা? সবাই চেঁচাচ্ছে আরও দাও আরও দাও, সামলানো দেয়। ঠিকই তাই, যে অনেক দিন ধরে খায়নি, খিদের পেটে অনেক খাবার চাইছে, কিন্তু বেশি খাবার খেলে তো শরীরে কষ্ট হবে, মরে যাবে। হ্যাঁ, সেই জন্যই বলছে যে প্রচণ্ড সামলে আমাকে খাবার দিতে হচ্ছে। হর্ষনাথ বলছে যে চাল ডাল কোথায় পেলি? মা দিয়েছে। যেই বলেছে মা দিয়েছে, রমেনের মা একটু ভয় ভয় বললেন, আহা আবদার ধরেছে, খাওয়াক না, সবাই আশীর্বাদ করছে, ভালো হবে। আবার একটু আশীর্বাদ করছে, এগুলো দিয়ে একটু ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে আবদার করেছে, খাওয়াক না, সবাই আশীর্বাদ করছে, হ্যাঁ ভালো হবে। হর্ষনাথ বলছে ভালো হওয়াচ্ছি আমি। বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটোখাটো একটি গুদাম ঘর। আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো, মানে যেখানে আর কি ওই সব চাল ডাল থাকে। তারপর বটতলায় খাওয়া শেষ হলে
সকলকে হাঁকিয়ে দিল, মানে সবাইকে চলে যেতে বললো আর কি, চাবি নিয়ে নিল কারণ যাতে আর চাল ডাল নিতে না পারে। আধার নেমে এলো রমেনের মুখে। সে বলল, আমি ওদের 7 দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা, তারপর ওরা গাঁয়ে ফিরে যাবে। বলছে যে আমি ওদের 7 দিন খাওয়ার কথা বলেছি, তারপর ওরা গাঁয়ে ফিরবে, আমি 7 দিন ওদের খাইয়ে নিই, তারপর তুমি চাবিটা নাও, মানে এইটাই আর কেউ বলতে চাইছে। কিন্তু তার বাবা তো শুনবে না, বিনা পয়সায় এরমভাবে কেই বা মানে ব্যবসায়ী কে এরম করে, কোনো নিজের লোকসান হবে তো। সেই জন্য রমেন কিন্তু এরম বলছে যে আমি ওদের 7 দিন রোজ খাওয়ানোর কথা বলেছি, তারপর ওরা গাঁয়ে ফিরবে, তুমি প্লিজ আমাকে কিন্তু চাবিটা দাও। কিন্তু ওর বাবা কিন্তু কিছুতেই শুনছে না। হর্ষনাথ বলছে, চুপ কর বেয়াদব কোথাকার, 7 দিন ধরে খাওয়াবে, আমাকে ফতুর করার মতলব? বলছে 7 দিন ধরে খাওয়াবি তুই, আমি তাহলে একদম ফতুর হয়ে যাব? স্বাভাবিক, ওরমভাবে খাওয়াতে খাওয়াতে কোনো পয়সা তো হচ্ছে না, ফতুর হয়ে যাওয়ারই কথা। কিন্তু হর্ষনাথ কিন্তু চাইছে যে কাঙালি ভোজন করাতে, কারণ ওরাও কিন্তু না খেতে পেয়ে মরছে, মারা যাচ্ছে। দিন যায়, প্রতিদিন চারদিকে খুদিদের কান্না হু হু করে বেড়ে যেতেই থাকে। খুদিদের মানে খাবার যারা পাচ্ছে না, ক্ষুধার তেষ্টায়, হ্যাঁ, প্রচণ্ড রকমভাবে কান্না কিন্তু বেড়ে যেতে থাকে। রমেন আর হাসে না, খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায়। দুধ পড়ে থাকে দুধের বাটিতে, সন্দেশ পিঁপড়ে খায়। ও আর খেতে পাচ্ছে না, ওই অত দুর্ভিক্ষের মধ্যে অত কিছু শুনে কান চোখ বন্ধ করে থাকা তার পক্ষে সম্ভব নয়। সেও প্রচণ্ডভাবে মন থেকে কষ্ট পাচ্ছে, সেও নিজেও খেতে পাচ্ছে না সেই জন্য। হর্ষনাথ রাগ করে বলে, কি জ্বালা বাপু, কেন, হয়েছে কি? সবাই না খেয়ে মরে যাবে, তুমি কিছু করবে না বাবা? রমেন বলছে যে সবাই তো না খেতে পেয়ে মরছে বাবা, তুমি কিচ্ছু করবে না? দিলাম যে 20 মণ চাল রিলিফ। বলছে আমি তো দিলাম 20 মণ চাল, তো হর্ষনাথ বলছে আমি তো 20 মণ চাল রিলিফ দিলাম, তাতে কি হচ্ছে না? রমেন বলছে 20 মণ? তোমার আড়তে হাজার হাজার মূল চাল রয়েছে, সবাই ছি ছি করবে বাবা, সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে। বলছে যে 20 মণ চালে কি হবে, তোমার আড়তে তো হাজার হাজার চাল রয়েছে, 20 মণ চাল এতে আর কজনই বা খেতে পাবে? হাজার হাজার মণ চাল তোমার আড়তে রয়েছে, এরপর যে সবাই ছিছি করবে, তোমার ছেলে বলেই আমায় ঘেন্না করবে। চুপ কর বেয়াদব কোথাকার। 2 দিন রমেনকে খুঁজে পাওয়া যায় না। ওই ঘটনার পর 2 দিন আর রমেনকে খুঁজে পাওয়া যায় না। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়, স্বাভাবিক, মায়ের মন প্রচণ্ডভাবে নরম, হ্যাঁ, ছেলের চিন্তায় এতে প্রচণ্ড কেঁদে কেটে অস্থির হয়ে পড়ছে। ছেলের কি হলো, কোনো এতে পড়লো, বিপদে পড়লো নাকি? মনে মনে যথেষ্ট সশক্তি হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। বাবারা তোমরা বাবাদের দেখেছো, মায়ের মতন কিন্তু তারা খুলে কাঁদতে পারে না, তারা হয়তো মানে তাদের ইমোশনসগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু তাদেরও কিন্তু চিন্তা হয়, তারাও কিন্তু তোমাদের নিয়ে ভাবে। সেজন্যই এখানে বলেছে যে যথেষ্ট সশক্তি হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে, তারও চিন্তা হচ্ছে। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে। ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না, প্রচণ্ড রাগ হচ্ছে যে কোথায় না বলে ছেলেটা চলে গেল, তাকে সে ফিরুক একবার, মেরে তার হাত পা ভেঙে দেবো, এরম মানে চিন্তা আসে। 2 দিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিত, কিন্তু তার সাহস হয় না। 2 দিন পর ছেলে ফিরেছে, প্রচণ্ড তাকে দেখে একটু শান্তি পেয়েছে হর্ষনাথ, সেই জন্য আর তাকে বকাঝকা করে না। কেমন এক খাপছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল। দেখে তার কেমন যেন ভয় ভয় করে। কোথায় গেছিলি না বলে জিজ্ঞেস করেছে। রমেন বলল যে অনাথবাবুর সঙ্গে সাতগাঁয়ে, অনাথবাবুর সঙ্গে সে সাতগাঁয়ে গেছিল। অনাথবাবুর সঙ্গে? হর্ষনাথ বলছে, তার পরম শত্রু অনাথবাবু, এই সেদিন যার জন্য প্রায় 1000 মণ চাল গুদামে তোলার বদলে
বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি যে অনাথবাবু কিন্তু হর্ষনাথের এক প্রচণ্ড রকমের শত্রু। কেন? কারণ এই কিছুদিন আগেই তাকে মানে হর্ষনাথকে 1000 মণ চাল কিন্তু বিক্রি করে দিতে হয়েছে বাঁধা দামে। সে ভেবেছিল গুদামে তুলে রাখবে, কিন্তু তাকে বিক্রি করে দিতে হয়েছে 1000 মণ চাল। সেই জন্যই বলেছে যে পরম শত্রু, এবং সেই শত্রুর সঙ্গে রমেন গেছে, তার তো একটু ইতস্তত বোধ হবেই মানে হর্ষনাথের। রমেন আবেদন আর আবদারের সুরে বলে, কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা, মানে সাতগাঁয়ের কথা বলছে আর কি, সাতগাঁয়ে তারা গেছিল, সেখানের কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না। তুমি এক কাজ করো বাবা, যে দামে কিনেছিলে 1 টাকা লাভ রেখে চাল বেচে দাও। যে তুমি যে চাল যে দামে কিনেছিলে 1 টাকা লাভ রাখো, তোমার তাতে ক্ষতিও হবে না, তুমি ক্ষতি না করে তুমি চালটা বেচে দাও, তাহলে তারা কিন্তু একটু খেতে পাবে। প্রচণ্ড বাজে অবস্থা, তোমার তো লোকসান হবে না, কত লোক বাঁচবে ভাবো দেখি, অনেক লোক কিন্তু খেতে পেয়ে বাঁচবে তোমার ওই চালের দানে। তোমার লোকসান তো আর হচ্ছে না, 1 টাকা তো লাভ রাখছো, লোকসান হবে না। না, 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না? কি হিসেব তুই শিখছিস? এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন রেফারেন্স তুলে দিতে পারে বা বলতে পারে এই লাইনটা কি বোঝায়। এখানে বলছে যে যেহেতু কালোবাজারি ভীষণভাবে চলছে, হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময় বারবার আমি বলছি 14 টাকার চাল কিন্তু 40 টাকায় সবাইকে কিনতে হচ্ছে, প্রচণ্ড কিন্তু মানে দাম এদিক ওদিক হচ্ছে। কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে, চাল কিছুতেই মানে হর্ষনাথ বেচবে না, সে লোকসান করবে না, কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করে। তখন রমেন বলে, তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা। এবার রমেনও ভীষণভাবে রেগে গেছে, বলছে তুমি যদি এবার চাল না বেচো, আমি কিন্তু তোমাকে না জানিয়েই চাল বিলিয়ে দেবো। আগে থেকে বলে রাখলাম, তোমায় আমি মানুষ খুন করতে দেব না। এখানে মানুষ খুন করতে দেব না মানে হচ্ছে যে তার বাবা চাল বেচতে দিচ্ছে না, লোকে খেতে পাচ্ছে না, সব জেনে বুঝেও তার সেই চাল সে বিলিয়ে দিতে চাইছে না। এইটাকেই বলেছে যে তারা না খেতে পেয়ে মরছে শুধুমাত্র তোমার জন্য, তুমি চাল দিচ্ছ না, চাল থাকা সত্ত্বেও চাল ডাল তুমি দিচ্ছ না, সেই জন্যই বলেছে যে আমি তোমাকে মানুষ খুন করতে দেব না। সেও ভীষণভাবে ডেসপারেট হয়ে গেছে, হ্যাঁ সেও প্রচণ্ডভাবে তার মানে মানুষজনকে সাহায্য করতে চায়, সে আর এই দুর্ভিক্ষ দেখতে পাচ্ছে না, সেজন্য সে তার বাবার মুখের ওপর কিন্তু এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে তুমি না করলে এবার আমি কিন্তু তোমাকে না বলেই বিলিয়ে দেব। এবার হর্ষনাথ বলছে, ছোট মুখে বড় কথা বলিস নে, থাবড়া খাবি। বলছে ছোট মুখে এত বড় কথা বলছিস, বাবার মুখের ওপর কথা বলছিস, থাবড়া খাবি। বলে রাখলাম দেখো, বলে রাখলাম দেখো, মানে বলছে আমি কিন্তু বলেছি যখন, আমি কিন্তু এবার মানে তোমাকে দেখিয়ে ছাড়বো। ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে? আড়তে তার কত লোকজন, গুদাম তালাবন্ধ, চাইলেই কি আর চাল বিলিয়ে দিতে পারবে রমেন? 50 জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয়। ছেলে মানুষ কি না কি বলে ফেলেছে, অত কি আর সাহস আছে? হর্ষনাথ ভাবছে যে আড়তে তো কত লোকজন আমার, হ্যাঁ সব সময় তালা বন্ধ করে রাখি, তালার চাবিও আমার কাছে থাকে, চাইলেই কি আর চাল ডাল বিলোতে পারবে নাকি? বাট কিছু হবে না, 50 জন বন্ধু অনাথবাবুকে নিয়ে এলেও পারবে না। সেজন্য হর্ষনাথের ভাবনা হলো না অত। তবে ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল। বাবার মুখের ওপর কথা বলেছে, বাবার একটু মনে নিশ্চয়ই লেগেছে। কি কুক্ষণেই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে, মানে তখন সে হয়তো ভেবেছিল যে সূর্যপদর কাছে গিয়ে একটু মানুষ হবে, কিন্তু এখন সে ভাবছে যে বাবা এত মানুষ হয়ে এসছে যে আর মানে পারা যাচ্ছে না, কি কুক্ষণেই পাঠিয়েছিল।
এর চেয়ে ছেলেটার শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল, বয়স বাড়লে আপনি শুধরে যেত। দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গেল। ব্যবসার কাজে 3 দিনের জন্য, কিছু হয়তো ব্যবসার কাজে সেজন্য বাইরে যেতে হয়েছে 3 দিনের জন্য। কিন্তু সে কিন্তু হেলায় দেলায় চলে গেল না, অনেক কিন্তু প্রিপারেশনস নিয়ে গেছে। যেমন কি আড়তে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয়, ভালোভাবে যেন তাকে শাসন করে দেওয়া হয়, সে যেন কিচ্ছুটা চাল ডালে ছুঁতেও না পারে। আর অনাথবাবু এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয়। পরম শত্রু, সে তার কোনো অধিকার নেই এখানে এসে হাঙ্গামা করার, সেজন্য যেন পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয়। একবার থানাটাও ঘুরে গেল, অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য। পরদিন সকালে আড়তে ও আড়তের সামনে হই হই কাণ্ড শুরু হয়ে গেল। পরদিন সকালে তখন কিন্তু হর্ষনাথ বেরিয়ে গেছেন কাজে, হ্যাঁ, যে ওই পুলিশকে জানিয়ে তার পরের দিনের কথা বলছে, যে সকালে কিন্তু আড়ত ও আড়তের সামনে হই হই কাণ্ড শুরু হয়ে গেল। নিতাই চরণ, এটা আরেকটা ক্যারেক্টার, আমরা অনেক ক্যারেক্টার এতক্ষণ অবধি দেখলাম, এটা আরেকটা ক্যারেক্টার। নিতাই চরণ আড়তের প্রধান কর্মচারী, অনেক বড় আড়ত, তার প্রধান একটা কর্মচারী আছে, তিনি হচ্ছেন নিতাই চরণ। বাবু নেই বলে আড়ত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় 100-5 লোক জমা হয়েছে আড়তের সামনে। এটা একটুখানি আর কি যে বাবু থাকলে পরে তো তাকে সবসময় তাড়াতাড়ি আসতে হয়, বাবু নেই একটু সুযোগ সন্ধানী, হ্যাঁ একটু বেলা করে হেলে দুলে যাব, আগে থেকে লোক পাঠিয়ে দিয়ে একটু বেলা করে হেলে দুলে যাব। গেছে, গিয়ে তো এবার সর্বনাশ দেখে যে ভাই সব 5 লোক, মানে 50 জন লোক, হ্যাঁ 500 জন লোক, হ্যাঁ জমা হয়েছে আড়তের সামনে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাই চরণের চক্ষু স্থির। আড়তের যে কোণে 1000 টিন তেল ছিল পরশু পর্যন্ত, 1000টা টিনের মধ্যে, টিনের জায়গায় তেল থাকে, হ্যাঁ 1000টা টিন তেল ছিল যে কোনটায়, সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাঁকের উপরেই আড়তের সবাই বসে আছে। আড়তে যতজন কাজ করে সবাই ওই তেল আর ওই পুরো পাঁকের, মানে তেলগুলো সব ঢেলে দিয়েছে, আর ওখানে তো নোংরা ভীষণ, ওই তেল আর নোংরা মিলিয়ে একটা পুরো পাঁক তৈরি হয়েছে, ওই পাঁকের ওপরেই সবাই বসে আছে। তফাতে একটু দূরে হর্ষনাথের 2 নলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন। হর্ষনাথের একটা 2 নলা বন্দুক ছিল, হ্যাঁ মানে 2টো হোলওয়ালা বন্দুক, সেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে রমেন। রমেনের সমবয়সী ছেলেতে আড়ত বোঝাই, রমেনের সমবয়সী মানে রমেনেরই বন্ধু, হ্যাঁ অনেক বন্ধু, পুরো আড়ত জুড়ে দাঁড়িয়ে আছে। আসুন নিতাই কাকা, রমেন বলছে, গুদামের চাবিটা দিন তো, বলছে গুদাম ঘরের চাবিটা দিন, আসুন। চাবি? চাবি কোথায় পাবো? চাবি তোমার বাবার কাছে, নিতাই বলছে, চাবি তোমার বাবার কাছে, আমার কাছে চাবি ফাবি নেই। তাহলে ওখানে গিয়ে বসুন, বলছে ওই পুরো পাঁকের ওইখানটায় গিয়ে বসুন, দরজা ভাঙতে হবে। রমেনের এক বন্ধু তার হাত ধরে, মানে নিতাই কাকার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দেয়। রমেন বলে, এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছিল, মনে আছে তো? তাহলে এর আগে কিন্তু রমেন ওই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছে, মানে ওই 1 বছরের আগে কথা বলছে, যে এর আগে কিন্তু আমি একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছি। কেউ কোনো ফন্দি ফিকির চালাকি করবার চেষ্টা করবেন না, সত্যি সত্যি গুলি করে দেবো কিন্তু এবার কিন্তু সে সত্যি সত্যি গুলি করে দেবে কোনো ফন্দি ফিকির করলে। সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধে পর্যন্ত, যাতে কেউ না ওখান থেকে উঠতে পারে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে ওই বন্দুক হাতে তাদের পাহারা দেয়। 150 জন ছেলে সমবয়সী রমেনের,
গুদাম থেকে চাল বার করে বিতরণ করে। গুদাম থেকে চাল বার করে তারা বিতরণ করে। কাছে ও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক আসে চালের জন্য। কাছের দূরের গ্রাম থেকে যারা আর কি খেতে পাচ্ছিল তারা চাল নিতে লোক আসে। রমেন গায়ে গায়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল। রমেনের কি বুদ্ধি, সে আগে থেকেই গায়ে গায়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল যে আমরা কিন্তু চাল দেবো এই দিনে, তোমরা আসবে। সেই মতনই আসে হাজার হাজার লোক। পুলিশ দু চারজন আসে কিন্তু ঢোকবার চেষ্টা করে না, এবং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে। প্রচণ্ড ভিড় ছিল, বললাম যে 500 জন ওখানে ভিড় করে দাঁড়িয়েছিল, সেই হাঙ্গামা কমাতেই, এবং অনেক লোক চাল নিতে এসেছে, সেই হাঙ্গামা কমাতেই একটু সাহায্য করে। নিয়ন্ত্রণ হচ্ছে কমানো আর কি। ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আজ চাল বিতরণ করবে। কি বুদ্ধি হ্যাঁ রমেনের, যে তার বাবা কিন্তু সত্যিকারের চাল বিতরণ করতে দেয়নি, কিন্তু পুলিশরা যাতে কোনো বাধা না দিতে পারে সে থানায় গিয়ে খবর দিয়ে এসেছে যে বাবা চাল বিতরণ করবেন। এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আড়তের বাইরে টাঙিয়ে রেখেছিল। ইস্তাহার হচ্ছে ওই পেপারে লিখে টাঙায় না, যে বড় বড় বোর্ডে টাঙায় যে হ্যাঁ চাল বিক্রি করা হবে এ হবে, সেই ইস্তাহার টাঙিয়ে রেখেছিল এর বাইরে, আড়তের বাইরে। সন্ধ্যার সময় চাল শেষ হলো, বিতরণ করা চাল শেষ হলো সন্ধ্যার সময়। খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো। 3 দিনের জন্য সে গেছিল, 3 দিনের আগে 2 দিনের দিনই সে ফিরে এলো। ছেলেকে সামনে রেখে ঘুম খেয়ে রইল, তার কান্না পাচ্ছিল, মানে প্রচণ্ডভাবে একটা লস। হ্যাঁ, যত চাল ছিল সব বিক্রি করে দিয়েছে। রমেন ঠিক করেছে, রমেনের দিক থেকে এটা একদমই উচিত করাটা, কিন্তু তার বাবার যেহেতু তার বাবা যেহেতু ব্যবসায়ী, হ্যাঁ তার একটু হবেই যে আমি এত কষ্ট করে টাকা দিয়ে সব চাল কিনলাম, সব বিনা পয়সা এরমভাবে বেচে দিল। তো এইটাই আর কি, যে ছেলের কাণ্ড কারখানা দেখে তারও কিন্তু চক্ষু স্থির একদম, মানে সে ভাবতে পারছে ছেলে এরকম করেছে, তার কান্না পাচ্ছিল, সেই জন্য বলেছে তার কান্না পাচ্ছিল কষ্টে এতে প্রচণ্ডভাবে, যে আমার কথা না শুনে সে এত বড় একটা করতে পারলো, প্রচণ্ডভাবে হচ্ছিল। সো এইটা হচ্ছে গল্পের সারাংশ। তোমাদের কেমন লাগলো বলবে। কোনো রকম যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে নিশ্চয়ই লিখো, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। আর কেমন লাগলো কমেন্টে লিখো। ব্যাস, থ্যাংক ইউ।